হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ অধ্যায়ন একাডেমি। অধ্যায়ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটা যখন করছি সেই পুরনো দিনের আমার স্মৃতিগুলোকে মনে পড়ছে, যে বিশেষ করে যখন লাইফ টক্সে আমি একদম সকালবেলাতে উঠে মাঝে মাঝে ভিডিও বানাতাম, এবং আজকেও কিছুক্ষণ আগে সূর্যোদয়ের পর যখন পুরো আলো ফুটছে তখন মনে হলো সেই পুরনো দিনগুলোর মতন এই সকাল সকাল একটা ভিডিও বানাবো। হয়তো যারা এই ভিডিওটা দেখবেন তারা এই ভিডিওটা সন্ধে বা রাত্রের দিকে ভিডিওটা আপলোড হবে, বাট সেই পুরনো ফিলিংটা পেয়ে আবার ভালো লাগছে যে অধ্যায়ন একাডেমির চ্যানেলে সেই লাইফ টক্সের ফিলটাকে ফিরিয়ে আনতে পারছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যে এইডস অর্থাৎ একটা মারণ রোগ। আমরা জানি যে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যা মানবদেহে এটা সঞ্চারিত হয় হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস তার দ্বারা, এবং এতে সমস্ত আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয় এবং ধীরে ধীরে মানুষ মৃত্যুমুখে চলে যায়, অর্থাৎ মৃত্যুর কাছে হার মানতে হয় মানুষকে। তা এই ভয়াবহ এই রোগ সারা বিশ্বজুড়েই রয়েছে। আমরা জানি যে 60-এর দশকের শেষ 60-এর দশকের শুরুর দিক থেকে সারা বিশ্বে এই রোগ ছড়াতে থাকে, এবং বর্তমানে ভারতবর্ষ সারা বিশ্বে এই রোগটির ক্ষেত্রে ভারতবর্ষে যদি এইডস অ্যাফেক্টেড মানুষের সংখ্যাকে দেখা যায়, তাহলে সারা বিশ্বে বর্তমানে ভারতে যে সংখ্যাটা রয়েছে সেটা সারা বিশ্বের তৃতীয়। প্রথম এইডস অ্যাফেক্টেড পারসনস এই সংখ্যাটা রয়েছে সাউথ আফ্রিকাতে, তারপরে নাইজেরিয়া, এবং তারপর রয়েছে ভারতবর্ষে। কিন্তু প্রিভ্যালেন্স রেটের দিক দিয়ে ভারতবর্ষ কিন্তু একদম উপরে। এবং ভারতবর্ষে যদি আমরা বিভিন্ন রাজ্যগুলোকে দেখে থাকি, তবে রাজ্যগুলোর মধ্যে মূলত 4টি রাজ্যে এর প্রিভ্যালেন্সটা খুব বেশি। প্রথমত মহারাষ্ট্র, এরপর অন্ধ্রপ্রদেশ, তারপর কর্ণাটকা এবং তামিলনাড়ু। এই তামিলনাড়ুতেই 1986 সালে প্রথম চেন্নাইয়ে কিন্তু পাওয়া গিয়েছিল এইডস রোগীকে। সে সময় একসঙ্গে 6 জনের দেহে এই সংক্রমণটি পাওয়া যায়। আমরা যদি ভারতের শহরগুলো বা মেট্রোসগুলোর মধ্যে তাকিয়ে থাকি, তবে দেখব যে ভারতে মুম্বাইয়ে সবচেয়ে বেশি এই এইডস ভিক্টিমের সংখ্যা রয়েছে। বর্তমানে ভারতবর্ষে 2.5 মিলিয়ন অর্থাৎ প্রায় 25 লক্ষেরও বেশি মানুষ এইডসে আক্রান্ত। প্রত্যেক বছর, যেটা ইদানিংকালের হিসেব, প্রায় 66,000 জন করে মানুষ এই তালিকায় যুক্ত হয়। শুধুমাত্র বম্বের ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু 2024 ডেটা অনুসারে প্রায় 20,000-এরও বেশি, অর্থাৎ একটা সিংহভাগ কিন্তু আসছে মুম্বাই থেকে, মহারাষ্ট্রের মুম্বাই থেকে। কিন্তু এই এইডসের ক্ষেত্রে ইদানিংকালে একটা বিপ্লব এসেছে, কিন্তু ভারতবর্ষ সেই বিপ্লবের সুযোগটা কতটা নিতে পারবে সেটা নিয়েই প্রশ্নের উদ্রেক হয়েছে। তাহলে সেই বিপ্লবটা কি? ইদানিংকালে যে ইউনাইটেড স্টেটসের ফুড এবং ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ FDA, তারা একটি ওষুধকে তারা কি বলেছে যে 99.9% কার্যকরী এই এইডসের বিরুদ্ধে। সেই ওষুধটির নাম কি? লেনাক্যাপাভির। এই ওষুধটি FDA সেটা বেশ কিছুদিন হলো অ্যাপ্রুভ করেছে, কিন্তু কমার্শিয়ালি বেশ কিছুদিন আগের থেকে এটা সারা বিশ্বে এখন উপলব্ধ হয়েছে। কিন্তু ভারতবর্ষ এখনও এই লেনাক্যাপাভিরকে স্বীকৃতি দেয়নি। তার অনেকগুলো কারণ রয়েছে, আমরা সেই ভিডিওর মধ্যে সেই আলোচনাটাকে শুনব। তার আগে ভারতবর্ষে আমরা দেখি যে এইডস সম্পর্কে কীরকমভাবে গতিবিধিটা ভারতবর্ষে রয়েছে। আমরা একটু আগে শুনলাম যে 1986 সালে চেন্নাইয়ে প্রথমবার ভারতে এইডস রোগীর সন্ধান পাওয়া যায়, এবং 86 সালেই প্রথমবার এই এইডসকে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোমকে প্রতিরোধ করবার জন্য ভারতবর্ষের ন্যাশনাল এইডস কমিটির ফরমেশন হয়, যেটা তৎকালীন ভারতের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রির আন্ডারে কাজ শুরু করে। এর পরবর্তীকালে 1992 সালে ভারতবর্ষে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের সূত্রপাত হয়, এবং ভারতে শুরু হয় ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের মাধ্যমে ভারতবর্ষে একদিকে যেমন এইডসকে আটকানো হচ্ছে, তেমনি এইডস রোগীদের সঙ্গে যে ব্যবহার, যে সাইকোলজিক্যাল যে সাপোর্ট, সেটাকেও কিন্তু দেওয়া হয়ে থাকে। ভারতে এইডসের চিকিৎসা মূলত দুটোভাবে করা হয়ে থাকে। চিকিৎসা বলা উচিত নয়, যে ভারতে এইডসের প্রতিকার মূলত দুটোভাবে হয়ে থাকে। আমরা জানি যে প্রথম হলো অ্যাওয়ারনেস, অর্থাৎ এইডস কীভাবে ছড়াতে পারে। এইডস সিমেনের মধ্য দিয়ে, রেকটাল ফ্লুইডের মধ্য দিয়ে, ভ্যাজানাল ফ্লুইডের মধ্য দিয়ে, এই সবের মধ্য দিয়ে যেমন এইডস ছড়াতে পারে, তাহলে এইডস কীভাবে সংক্রমণ হয় সেই সম্পর্কে মানুষকে অবহিত করা। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি,
অর্থাৎ যাতে মার শরীর থেকে সন্তানের শরীরে এই রোগটি প্রবাহিত না হয় সেই জন্য অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি কিন্তু ভারতবর্ষে প্রচলিত রয়েছে। এটা শুনলে খুব দুঃখ লাগে যে ভারতবর্ষে প্রায় 20 লক্ষেরও বেশি অনাথ শিশু রয়েছে যারা অনাথ হয়েছে এই এইডসের কারণে, অর্থাৎ বাবা মাকে হারাতে হয়েছে এইডসের জন্য। এই 20 লক্ষেরও উপরে শিশু বর্তমানে কিন্তু ভারতবর্ষে রয়েছে এবং এই গ্রাফটা, এই সংখ্যাটা কিন্তু ক্রমবর্ধমান যদি না আমরা প্রতিকারের বন্দোবস্ত করে থাকি। কোন শ্রেণীর মানুষরা মূলত এইডসে ভারতবর্ষে আক্রান্ত হন? প্রথম কথা যারা সেক্স ওয়ার্কার, দ্বিতীয়ত যারা মাইগ্রেন্ট লেবারার্স, এবং আমরা জানি যে দূরপাল্লা ট্রাক, লরি ইত্যাদি চালক বাহকরা এবং বিভিন্ন এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত থাকে, তাদের ক্ষেত্রে এই রোগটির সম্ভাবনা ডেটা অনুসারে সবচেয়ে বেশি দেখা গেছে। কোন বয়সের মধ্যে সবচেয়ে বেশি এই রোগটিকে দেখা যায়? সবচেয়ে বেশি দেখা যায় 15 থেকে 49 বছরের মধ্যে। ভারতে যতগুলো প্রিভ্যালেন্ট কেসেস রয়েছে সেই প্রিভ্যালেন্ট কেসেসের মধ্যে 83% কিন্তু এই 15 থেকে 49 বছরের যে মানুষ তাদের মধ্যে দেখা গেছে। ভারতে প্রায় 69% এইডস কেসেস বর্তমানে রয়েছে পুরুষদের মধ্যে, বাকিটা 31% মহিলাদের মধ্যে। এবং এই মহিলাদের থেকে পরবর্তীকালে যে তাদের সন্তান সন্ততির মধ্যে এই রোগটি কিন্তু ট্রান্সফার্ড হয়ে থাকে। ভারতে আমরা জানলাম যে 4টে রাজ্য, অর্থাৎ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু, এই 4টে এইডস রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বা সিংহভাগ। কিন্তু এইডসের প্রিভ্যালেন্স রেট যদি আমরা দেখে থাকি সেটা কিন্তু মিজোরামে 2.3% নিয়ে মিজোরামে ভারতবর্ষে হাইয়েস্ট প্রিভ্যালেন্স রেট অফ এইডস, সেটা কোথায়? মিজোরামে রয়েছে। 2014 সালে ভারতে প্রথমবার একটি বিল আনা হয়েছিল, HIV এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বিল 2014, এবং পরবর্তীতে 2017 সালে পাস হয়। আমরা 1993 সালে জানি যে টম হ্যাঙ্কস একটি মুভির জন্য তিনি অস্কার পেয়েছিলেন, ফিলাডেলফিয়া মুভিতে টম হ্যাঙ্কস অসাধারণ অভিনয় করেছিলেন। এবং সেই মুভিটির গল্প কী ছিল? যে টম হ্যাঙ্কস একজন এইডস আক্রান্ত মানুষ, যার খবরটি, অর্থাৎ তিনি যে এইডস আক্রান্ত এই খবরটা যখন প্রচারিত হয়েছে তাকে তার যে এমপ্লয়ার কাজ থেকে বহিষ্কার করছেন এবং তিনি সিভিল রাইটসে এই নিয়ে মুভমেন্ট করছেন এবং সেই সময় ডেনজেল ওয়াশিংটন তার পাশে দাঁড়াচ্ছেন, তাকে সাপোর্ট করছেন। এটা ছিল ফিলাডেলফিয়ার বৈশিষ্ট্য। পরবর্তীকালে সম্ভবত হিন্দিতে রিমেক হয়ে থাকতে পারে, আমি দেখিনি, শুনেছি। তা এই যে এইডস রোগীর প্রতি ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউড, অর্থাৎ তাকে তার শরীর যখন অবক্ষয়ের দিকে চলছে তার মধ্যে মানসিক অবক্ষয়ের জন্ম দেওয়া, তাকে হীনমন্যতার জন্ম দেয় এবং তাকে তার মৃত্যুকালের অনেক আগেই মেরে ফেলা। তার তো মৃত্যু অনিবার্য, কিন্তু যেটুকু সময় সে পৃথিবীতে থাকে তাকে আমরা মেন্টাল সাপোর্ট দিতেই পারি। এই যে বিলটা, HIV এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বিল, সেটা কিন্তু এই যে ওয়ার্ক প্লেস বা হাসপাতাল বা ওভারঅল ইন আ সোসাইটি অ্যাজ আ হোল, সেক্ষেত্রে মানুষের প্রতি, অর্থাৎ এইডস আক্রান্ত মানুষদের প্রতি যে ডিসক্রিমিনেশন থাকে সেই ডিসক্রিমিনেশনটাকে বিরোধিতা করে, যাতে এই মানুষগুলো তারা প্রপার ট্রিটমেন্ট পেয়ে থাকে। এটা একটা অনবদ্য বিল এবং এর প্রশংসা অবশ্যই করতে হবে। এবার চলে আসছি যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, অর্থাৎ লেনাক্যাপাভির যে বিস্ময় ওষুধ, যেটা বলছে যে ইদানিকাল রিসার্চ যেটা বলছে যে 99.9% ক্ষেত্রে এই ওষুধটা কার্যকরী, কিন্তু ভারতের ক্ষেত্রে এই ওষুধটাকে এখনও কেন স্বীকৃতি দেওয়া হচ্ছে না? লেনাক্যাপাভিরকে কেন স্বীকৃতি দেওয়া হচ্ছে না? তার প্রথম কথা হলো যে লেনাক্যাপাভির একটি প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ড্রাগ। প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস অর্থাৎ বারেটা কি? এমন কিছু মানুষের যাদের এই মেডিসিনটা দেওয়া হবে যে মানুষরা they are in the risk zone to contract, to get that disease, to be infected. অর্থাৎ কিছু মানুষ যারা, আমি বললাম যে কোন প্রোফাইলের মানুষদের মধ্যে জেনারেলি এই ডিজিজটাকে দেখা যাচ্ছে, সেক্স ওয়ার্কার বা মাইগ্রেন্ট লেবারার্স বা আমরা দেখছি যে যারা দূরপাল্লার চালক, খালাসি, এদের মধ্যে যারা অন্যান্য স্টেটে গিয়ে থাকছেন, বিভিন্ন সময়ে তারা কাজের জন্য যেতে লাগছে, মূলত ডেটা অনুসারে তাদের মধ্যে কিন্তু এর প্রিভ্যালেন্সটা সবচেয়ে বেশি দেখা গেছে। তাহলে যাদের মধ্যে এর প্রিভ্যালেন্সটা, যে ক্যাটাগরির মানুষের মধ্যে সবচেয়ে বেশি, বিদেশে বা উন্নত দেশগুলোতে কী হচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং তাদের মধ্যে প্রি এক্সপোজার, অর্থাৎ তারা সেই পরিস্থিতিটাতে
এক্সপোজড হওয়ার আগেই কিন্তু তাদের মধ্যে এই ড্রাগ ইনজেক্ট করা হচ্ছে, সো দ্যাট তাদের বডির মধ্যে এইডসের বা এইচআইভি ইনফেকশনের এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি হতে পারে এবং এইচআইভি যে ভাইরাস সেটা তার বডিতে এই ডিজিজকে স্প্রেড না করতে পারে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে অনেকগুলো সোশ্যাল ট্যাবু কাজ করে থাকে। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা জানি যে একটা বিরাট সমস্যা হলো যে ল্যাক অফ সেক্স এডুকেশন, এবং এর ফলে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কিন্তু ভারতবর্ষে সম্ভব নয়। অর্থাৎ কোনো একটি মানুষকে তার মুখের ওপর যদি ভারতবর্ষে বলা হয় যে ইউ হ্যাভ দ্য রিস্ক টু গেট এইচআইভি ইনফেকশন, সেটা ভারতবর্ষে সোশ্যাল ট্যাবুর ক্ষেত্রে সম্পূর্ণরূপে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এবং ভারতের ক্ষেত্রে আমি যেটা আগে বললাম যে ডিস্ট্রিবিউশন অফ কন্ডোমস বা প্রোটেক্টিভ মেজার্স, প্রোটেক্টিভ পিলস, মানে সমস্ত প্রোটেক্টিভ মেজার্স, পিলস নয় ডেফিনেটলি, বাট অল দ্য প্রোটেক্টিভ মেজার্স, অ্যাওয়ারনেস বা আমার যেটা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, এইগুলো ভারতবর্ষের লাইন অফ ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এটা কিন্তু ভারতবর্ষে এখনও পর্যন্ত বৈধ বা স্বীকৃত নয়। এর ফলে লেনাকাপাভির সারা বিশ্বে দেখা গেছে বা এফডিএ বা এদের প্রস্তুতকারক সংস্থা যারা, তারাও ক্লেম করছে যে 99.9% এটা এফেক্টিভ, কিন্তু তা সত্ত্বেও এখনও ভারতবর্ষে এটাকে স্বীকৃতি দেওয়া হয়নি। এছাড়া আরও যেটা সমস্যা ভারতবর্ষে রয়েছে যে আমাদের দেশের যে আর্থিক যে ফিনান্সিয়াল যে প্রোফাইল যদি আমি দেখে থাকি মানুষের কাছে, সেক্ষেত্রেও কিন্তু এই ড্রাগটাকে অ্যাফোর্ড করা বর্তমানে খুব একটা ইজি কাজ নয়। এই বর্তমানে এই ড্রাগটির দুটো ডোজ অফ ইনজেকশন তার যেটা কস্ট সেটা হলো ইউএস ডলারে আজকের ডেটে তার ভ্যালু $28,218, ভারতের মুদ্রায় সেটা প্রায় 24 লক্ষ টাকা। অর্থাৎ দুটো ইনজেকশন দিয়ে এই প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের জন্য খরচা পড়বে প্রায় 24 লক্ষ টাকা প্রতি ইনজেকশন, 12 লক্ষ টাকা, এবং এই ডোজটাকে কমপ্লিট করতে হবে, যেটা আমি যে প্রোফাইলটা বললাম তাদের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই একটু হলেও সমস্যা। সুতরাং গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত এই কস্টটাকে বিয়ার করার জন্য এগিয়ে আসে, এটা কিন্তু কার্যকরী হলো ভারতে খুব একটা জনপ্রিয় হতে পারবে না এই মানুষদের কাছে। আর দ্বিতীয় যেটা আমি বললাম যে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, সেক্ষেত্রে ড্রাগ নেওয়াটা, ওষুধ নেওয়াটা এখনও ভারতবর্ষে সেটা সচেতনতার স্তরে থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে এখনও ব্যর্থ নয়। এই সমস্ত কারণে সোশ্যাল ট্যাবু বা এই যে রীতিনীতি যেটা বললাম বা সিস্টেম যেটা বললাম, তার কারণে লেনাকাপাভির প্রচণ্ড একটা এফেক্টিভ ড্রাগ হওয়া সত্ত্বেও ভারতবর্ষে কিন্তু তার এখনও পরিচিতি হয়নি। এটা মোটামুটি আমাদের এইডস নিয়ে যে সার্বিক আলোচনা সেটা। তাহলে আমরা কতগুলো এখান থেকে আজকের আলোচনার থেকে যদি আমি পরীক্ষা কেন্দ্রিক কিছু কথা বলতে হয় আমাকে, তাহলে এই ড্রাগটার নাম প্রথমে জানতে লাগবে লেনাকাপাভির। এই ড্রাগটা কী রকমের ড্রাগ? প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ড্রাগ। ভারতবর্ষে প্রথম কোথায় এইডস রোগীর সন্ধান পাওয়া হয়েছিল? তামিলনাড়ুর চেন্নাইয়ে। ভারতবর্ষে প্রিভ্যালেন্স রেট কোন স্টেটে বেশি? মিজোরামে। ভারতের 4টি স্টেট যেখানে এইডস রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, প্রিভ্যালেন্স রেট নয়, গ্রস নিউমেরিক্যাল ফিগার, সেটা কোন কোন স্টেটে? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু। ভারতবর্ষে ন্যাশনাল এইডস যে কন্ট্রোল অর্গানাইজেশন বা নাকো, তার জন্ম কবে? 1992 সালে। তার আগে ন্যাশনাল এইডস কমিটি 1986 সালে। এবং ভারতবর্ষে এইচআইভি এইডস প্রিভেনশন যে অ্যান্ড কন্ট্রোল বিল, সেটা কবে আনা হয়েছিল? 14 সালে। সেটা পাস হয় 2017 সালে। এই মুহূর্তে ভারতবর্ষে এইডস পেশেন্টের সংখ্যা কত? প্রায় 2.5 মিলিয়ন বা 25 লক্ষেরও বেশি। এই মুহূর্তে ভারতবর্ষের স্থান এইডস রোগীর সংখ্যা অনুপাতে বিশ্বে কত? তৃতীয়। প্রথমে গিয়ে সাউথ আফ্রিকাতে, তারপর নাইজেরিয়া। মোটামুটি সার্বিকভাবে এইডস সম্পর্কে এই আমাদের আলোচনা। এর পরের ভিডিওতে আমরা আরও নতুন কিছু বিষয় এবং খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সকলে দেখতে থাকো, ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্ট করে জানাও যে কী ধরনের ভিডিও এই চ্যানেলে তোমরা দেখতে চাও। যারা যারা অধ্যয়নের এসএলএসটি বা ডাব্লিউবিসি সংক্রান্ত কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, তারা অবশ্যই যুক্ত হতে পারো। এছাড়া আমাদের অফলাইনেও যুক্ত হতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে WBCS, SLST, WBCS অপশনালস এবং আমাদের অফলাইন কোর্স সব কিছু সম্পর্কে বিস্তারিতভাবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। ধন্যবাদ।